নমস্কার বন্ধুরা, দ্য এক্সামের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আগের পর্বে সিন্ধু সভ্যতা নিয়ে আলোচনা করা হয়েছিল। যারা এখনো দেখোনি তারা দেখে নিতে পারো। আজকে আলোচনা করব বৈদিক সভ্যতা নিয়ে। ভারতবর্ষে বৈদিক সভ্যতাকে গবেষক ও ঐতিহাসিকরা দুটি ভাগে ভাগ করেছেন। প্রথমটি হলো প্রাক বৈদিক যুগ বা ঋগ বৈদিক যুগ এবং দ্বিতীয়টি হলো পরবর্তী বৈদিক যুগ। তাহলে চলো এই ধারণার ওপর ভিত্তি করে আমরা এই বৈদিক যুগের ওপরে যে যে বিষয়গুলি জোর দিয়ে পড়তে হবে সেগুলো নিয়ে আলোচনা করি। বিভিন্ন পণ্ডিতদের মতে আনুমানিক 1500 খ্রিস্টপূর্বাব্দে সিন্ধু সভ্যতা ধ্বংসের পর বেদকে ভিত্তি করে বৈদিক সভ্যতা গড়ে ওঠে। বৈদিক সভ্যতার স্রষ্টাদের আর্য বলে। সুতরাং বৈদিক সভ্যতা জানার আগে আমরা আর্য সম্বন্ধে জেনে নিই। আর্য আর্য সাধারণতভাবে একটা জাতিকে বোঝায়। বর্তমানে এ ধারণা পরিত্যক্ত হয়েছে। আর্য শব্দটি বহু অর্থে ব্যবহৃত হয়েছে। সংস্কৃত অর্থ অনুযায়ী আর্য বলতে সৎ বংশজাত ব্যক্তিকে বোঝায়। আর্য শব্দটি জাতীয় অর্থে পারস্য সম্রাট দরায়ুস গ্রহণ করে ভুল করেছিলেন। প্রকৃত অর্থে আর্য কোনো জাতির নাম নয়। ম্যাক্স মুলার, স্যার উইলিয়াম জোন্স প্রমুখ পণ্ডিতদের মতে আর্য একটা ভাষার নাম। এটি একটি ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর নাম। যে ব্যক্তি এই ভাষা গোষ্ঠীর যে কোনো একটি ভাষায় কথা বলেন তিনিই আর্য। এখন দেখে নেওয়া যাক আর্যদের আদি বাসস্থান। আর্যদের আদি বাসস্থানের অবস্থান এখনো একটি বিতর্কিত বিষয়। আর্যদের আদি বাসস্থান সম্পর্কে ঐতিহাসিকরা একমত নন। তাদের মত বিভিন্ন জনের মত বিভিন্ন রকম। যেমন তাদের মধ্যে দুটি মত প্রচলিত আছে। একটি হলো আর্যদের আদি বাসস্থান হলো ভারত এবং অন্যটি হলো তাদের আদি বাসস্থান ভারতের বাইরে কোনো স্থান। ম্যাক্স মুলারের মতে আর্যদের আদি বাসস্থান মধ্য এশিয়া। আবার গঙ্গানাথ ঝা, পণ্ডিত লক্ষিধর শাস্ত্রী, পারগিটারের মতে আর্যদের আদি বাসস্থান ভারত। জনপ্রিয় বিশ্বাস অনুসারে কারো কারো মতে আর্যরা 2000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে বিভিন্ন পর্যায়ে বা বিভিন্নভাবে মধ্য এশিয়া থেকে ভারতীয় উপমহাদেশে স্থানান্তরিত হয়েছিলেন। ভোগাসকাই শিলালিপি, যেখানে 4জন বৈদিক দেবতা ইন্দ্র, বরুণ, মিত্র এবং নাসত্যের উল্লেখ রয়েছে, যা মধ্য এশীয় তত্ত্বকে প্রমাণ করে তাদের জন্মভূমি হিসাবে। আর্যদের আদি বাসস্থান ভারত বলে যারা মনে করেন তাদের বক্তব্য হলো, এমন কোনো তথ্য নেই যা দিয়ে প্রমাণ করা যেতে পারে যে আর্যরা বিদেশী ছিল। দেশ ত্যাগ করে শতাব্দীর পর শতাব্দী অন্যত্র বাস করলেও কোনো না কোনোভাবে আদি বাসস্থানের উল্লেখ থাকে সাহিত্যে। কুশলকার দেখাতে চান আর্যদের এই ধরনের কোনো স্মৃতিচারণের চিহ্ন ঋগ্বেদে নেই। ভাষাতত্ত্বের বিচারেও আর্যদের বিদেশী বলা যায় না। বিভিন্ন ভারতীয় ভাষায় সংস্কৃত শব্দের অনুপ্রবেশ ঘটেছে, কিন্তু ইন্দো ইউরোপীয় ভাষাসমূহে তা হয়নি। আবার ওইসব ঐতিহাসিকদের আরও একটি প্রশ্ন হলো, আর্যরা যদি ইউরোপ থেকে ভারতে এসে থাকেন তাহলে সেখানে ঋগ্বেদের মতো কোনো রচনা পাওয়া যায়নি কেন? এবার দেখে নেই আর্যদের আদি বাসস্থান ভারতের বাইরে যারা মনে করেন তাদের বক্তব্য কি। তাদের বক্তব্য হলো, ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর 60টি ভাষার মধ্যে 5টি আজও ইউরোপীয় ভাষা। এর দ্বারা প্রমাণ করা যায় যে আর্যদের আদি বাসস্থান ইউরোপের বাইরে ছিল না। সুতরাং আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল তা নির্দিষ্ট করে কিছু বলা যায় না। ভারতে আসা এই গোষ্ঠীটি প্রথমে বর্তমান পাঞ্জাবে বসতি স্থাপন করেন। তখন এটিকে সপ্ত সিন্ধু বলা হতো, অর্থাৎ 7 নদীর অঞ্চল। তারা বহু শতাব্দী ধরে এখানে বসবাস করত এবং ধীরে ধীরে গঙ্গা ও যমুনার উপত্যকায় বসতি স্থাপনের জন্য অভ্যন্তরীণ অঞ্চলে প্রবেশ করে। বৈদিক যুগ। বেদ কথাটি সংস্কৃত বিদ কথা থেকে এসেছে। এর অর্থ হলো জ্ঞান। প্রথম থেকে বেদ মুখে মুখে রচিত হয়েছিল এবং শুনে শুনে মনে রাখা হতো বলে এর অপর নাম শ্রুতি। বেদ ছিল অলিখিত এবং এক পুরুষ থেকে অন্য পুরুষে বংশানুক্রমিকভাবে চলে যেত। এই জন্য বেদকে অপৌরুষেয় বলা হয়। বৈদিক সাহিত্য 4টি সাহিত্য রচনা নিয়ে গঠিত, যেমন প্রথম হচ্ছে সংহিতা বা বেদ, দ্বিতীয় ব্রাহ্মণ, তৃতীয় আরণ্যক এবং উপনিষদ। বৈদিক সাহিত্যের এই 4টি সাহিত্যের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বেদ। বেদ মানুষের দ্বারা সৃষ্ট নয়, বরং ঈশ্বরের প্রতিভা এবং নিত্য অর্থাৎ অনন্তকাল ধরে বিদ্যমান। বেদ 4 প্রকার, যেমন ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। প্রথম 3টি বেদকে একত্রে বেদত্রয়ী বলা হয়, অর্থাৎ বেদ ত্রিকোণ। ঋগ্বেদ। 4টি বেদের মধ্যে ঋগ্বেদ হলো বিশ্বের প্রাচীনতম গ্রন্থ এবং তাই এটি মানব জাতির প্রথম নিয়ম নামেও পরিচিত। 2000 খ্রিস্টাব্দে এই ঋগ্বেদ ইউনেস্কোর দ্বারা বিশ্বের ঐতিহ্যশালী গ্রন্থের মর্যাদা পায়। ঋগ্বেদে 1028টি স্তব রয়েছে, যা 10টি মণ্ডলে বিভক্ত। দ্বিতীয় থেকে সপ্তম মণ্ডল পর্যন্ত এই 6টি মণ্ডলকে বলা হয় গোত্র বা বংশমণ্ডল। প্রথম এবং দশম মণ্ডল পরে যুক্ত করা হয়েছে বলে জানা যায়। দশম মণ্ডলে 4টি বর্ণ তথা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র সম্বন্ধে ব্যাখ্যা করা হয়েছে। ঋগ্বেদের যুগের রাজনৈতিক ও সামাজিক অবস্থার ব্যাপারে একটা ধারণা নেওয়া যাক। ঋগ্বেদের যুগে আর্যদের রাষ্ট্র ব্যবস্থা ছিল প্রধানত উপজাতি কেন্দ্রিক। আর্যরা ভরত, সঞ্জয়, অনু, পুরু ইত্যাদি উপজাতিতে বিভক্ত ছিল। এই যুগে পরিবার ছিল রাষ্ট্রের সর্বনিম্ন স্তর। পিতামাতা, পিতামহ ও অন্যান্য আত্মীয়দের নিয়ে পরিবার গঠিত হতো। পরিবারের প্রধানকে বলা হতো কুলপতি বা কুলপা। কতগুলি পরিবার রক্ত সম্পর্কে যুক্ত হলে গোষ্ঠী বা উপজাতি গঠিত হতো।
রমিলা থাপারের মতে ঋগ্বেদের যুগে রাজারা ছিল প্রথমত যোদ্ধাদের নেতা, নিরন্তর যুদ্ধ বিগ্রহের জন্য এবং গোষ্ঠীদের উপজাতির মধ্যে শৃঙ্খলা বজায় রাখার জন্য রাজাদের উদ্ভব হয়। রাজা বংশানুক্রমিকভাবে ক্ষমতা ভোগ করতেন। অভিষেক প্রথার দ্বারা রাজাকে সাধারণ মানুষ থেকে স্বতন্ত্র এবং স্বর্গীয় অধিকারযুক্ত বলে ঘোষণা করা হতো। পুরোহিতরা রাজার অভিষেক করতেন। ঋগ্বেদের যুগে রাজপদ বংশানুক্রমিক হলেও নির্বাচিত রাজতন্ত্রের কথা জানা যায়। 20 বা গোষ্ঠী দরকার হলে রাজাকে নির্বাচন করতেন। এই যুগে প্রজাতন্ত্রও ছিল, কতগুলি গোষ্ঠী বা উপজাতি তাদের শাসনকর্তা নির্বাচন করত। এটি খাঁটি প্রজাতন্ত্র না হলেও নির্বাচিত অভিজাততন্ত্র ছিল একথা বলা যায়। এই যুগে রাজার প্রধান কাজ ছিল শত্রুর হাত থেকে দেশ রক্ষা, প্রজাদের জীবন ও সম্পত্তি রক্ষা এবং আইন শৃঙ্খলা রক্ষা করা। ঋগ্বেদের যুগে আর্যরা 4টি জাতিতে বিভক্ত ছিল। ঋগ্বেদের দশম মণ্ডলের পুরুষ সূক্তে বলা হয় যে আদিপুরুষ বা ব্রহ্মার মুখ থেকে ব্রাহ্মণ, বাহু থেকে ক্ষত্রিয়, উরুদেশ থেকে বৈশ্য এবং পদযুগল থেকে শূদ্রের উদ্ভব হয়। এই যুগে আর্যদের মধ্যে বংশানুক্রমিক জাতিভেদ প্রথা ছিল না। ঋগ্বেদের যুগে বাল্য বিবাহ প্রথা প্রচলিত ছিল না। পণ প্রথা ও কন্যা পণ প্রথা উভয় নিয়মই ছিল। বহু বিবাহ প্রথা প্রচলিত ছিল পুরুষদের মধ্যে। সতীদাহ প্রথা প্রচলিত ছিল না। ঋগ্বেদের যুগের শেষ দিকে চতুরাশ্র প্রথার উদ্ভব ঘটে। সমাজের প্রথম 3 শ্রেণীর মধ্যেই এই প্রথার প্রচলন ছিল। যেমন 1 নাম্বার হচ্ছে ব্রহ্মচর্য। বাল্য ও কৈশোরে গৃহে থেকে ব্রহ্মচর্য পালন ও বিদ্যাচর্চা করা ছিল প্রথম পর্যায়। 2 নাম্বার গার্হস্থ্য বা সংসার জীবন। বিবাহ ও পরিবার গঠনের মাধ্যমে এই পর্যায় শুরু হতো, যেখানে সাংসারিক জীবনযাপন পালন করা হতো। 3 নাম্বার বানপ্রস্থ। এটি ছিল অবসর জীবন, যেখানে মানুষ পরিবার ছেড়ে অরণ্যে বা শান্ত জীবনে প্রবেশ করত। 4 নাম্বার সন্ন্যাস। এটি ত্যাগের জীবন, যেখানে মানুষ সবকিছু ত্যাগ করে সন্ন্যাস জীবনে প্রবেশ করত। এই প্রথাগুলি শূদ্রদের মধ্যে প্রচলিত ছিল না, শুধুমাত্র প্রথম 3 শ্রেণীর মানুষের মধ্যেই প্রচলিত ছিল। ঋগ্বৈদিক যুগের অর্থনৈতিক জীবন সম্বন্ধে স্বচ্ছ একটি ধারণা নেওয়া যাক। কৃষি ও পশুপালন ছিল আর্যদের প্রধান জীবিকা। ঋগ্বেদে ধান বা ব্রীহি শব্দের কোনো উল্লেখ নেই। যব শব্দটি ব্যাপক অর্থে বোঝানো হয়েছে। ঋগ্বেদে গোধূম বা গমের উল্লেখ রয়েছে। এই যুগে লবণের উল্লেখ নেই। ব্যক্তিগত সম্পত্তির কোনো ধারণা ছিল না। লোহার ফলাযুক্ত লাঙ্গলের দ্বারা জমিকে গভীরভাবে চাষ করা হতো। লাঙ্গলের নাম ছিল শির। চাষযোগ্য জমিকে বলা হতো সীতা। শস্য কাটার কাছ থেকে বলা হতো দাত্র। গরুকে বলা হতো গোধন। কোনো দ্রব্যের মূল্য গরুর মূল্যের দ্বারা নির্ধারণ করা হতো বা স্থির করা হতো। ঋগ্বেদের যুগে মনা ও নিষ্ক নামের স্বর্ণ মুদ্রার প্রচলন ছিল। মনা ছিল প্রাচীন ব্যাবিলনের মুদ্রা। এর থেকে অনেকে মনে করেন যে পশ্চিম এশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্যিক যোগ ছিল। নিষ্ক ও মনাকে প্রকৃত অর্থে স্বর্ণ মুদ্রা বলা যায় না। এগুলি আসলে ছিল স্বর্ণখণ্ড। ঋগ্বেদে বহু দ্বারযুক্ত নৌকার কথা উল্লেখ রয়েছে। ঋগ্বেদে এর নাম ছিল শত অনিত্র। ঋগ্বৈদিক যুগের ধর্মীয় জীবন। এই যুগে 33টি দেবতার উল্লেখ পাওয়া যায়। ইন্দ্র অথবা পুরন্দর হলো এই যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবতা। তার নামে 250টি স্তোত্র রয়েছে। ইন্দ্র হলেন যোদ্ধা বা দেবতাদের রাজা। তাকে বলা হয় বৃষ্টির দেবতা। তার অপর নাম পুরন্দর বা দুর্গ ধ্বংসকারী। ইন্দ্রের পরে স্থান ছিল অগ্নি। তার নামে 200টি স্তোত্র আছে। এরপরেই হলেন বরুণ। বরুণের নামে ঋগ্বেদে 30টি স্তোত্র রয়েছে। সোম ছিল গাছের দেবতা। সূর্য ছিল দিন রাতের দেবতা। ভোরবেলার দেবী উষা, প্রার্থনার দেবতা বৃহস্পতি, মৃত্যুর দেবতা যম, বাতাসের দেবতা বায়ু, উৎসর্গ করার দেবী ইলা, মৃত্যুর দেবী নীতি ইত্যাদি। এই ছিল ঋগ্বৈদিক যুগের ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক জীবন। এখন দেখে নেওয়া যাক বৈদিক সাহিত্যের অন্য আরো 3টি বেদকে। প্রথম বেদ হলো ঋগ্বেদ। দ্বিতীয় বেদ সামবেদ। সামবেদ মূলত মন্ত্রের গ্রন্থ। এখানে 1549টি স্তোত্র রয়েছে। সামবেদের স্তোত্রগুলি যজ্ঞের সময় সুর করে গানের মতো করে গাওয়া হতো। সামবেদের স্তোত্রগুলি উদ্বত্রী আবৃত্তি করেছিলেন। ভারতীয় সঙ্গীতের জন্য এই বেদটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে বেদের বদলে ব্যক্তি হয়ে গেছে, এখানে বেদ হবে। এরপরে যজুর্বেদ। যজুর্বেদ যজ্ঞ প্রার্থনার গ্রন্থ। এটি একটি ধর্মীয় বেদ। এটি 2টি ভাগে বিভক্ত ছিল, কৃষ্ণ যজুর্বেদ এবং শুক্লা যজুর্বেদ। চতুর্থ এবং শেষ বেদ হলো অথর্ববেদ। এটি জাদুসূত্রের গ্রন্থ, যা অশুভ ও রোগ প্রতিরোধের জন্য মন্ত্র এবং মন্ত্রের কথা বলে। এক কথায় অথর্ববেদ হলো জাদুবিদ্যার বই। এই বেদে 5978টি মন্ত্র রয়েছে। বৈদিক সাহিত্য যে 4টি সাহিত্য রচনা নিয়ে গঠিত, তার মধ্যে বেদ নিয়ে আলোচনা করা হলো। এখন দেখে নিব আরো 3টি রচনা, অর্থাৎ ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ। ব্রাহ্মণরা বেদের স্তোত্রগুলি ব্যাখ্যা করেছেন। এগুলি গদ্যে রচিত এবং রীতিগতভাবে আচার আনুষ্ঠানিক। ব্রহ্ম অর্থ ত্যাগ। ব্রাহ্মণগুলিতে বিভিন্ন যজ্ঞ এবং আচার অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। অরণ্য শব্দের অর্থ বন। বন গ্রন্থগুলিকে আরণ্যক বলা হতো, কারণ এগুলি মূলত জঙ্গলে বসবাসকারী সন্ন্যাসী এবং ছাত্রদের জন্য লেখা হয়েছিল। এর জন্য আরণ্যকে উচ্চ দার্শনিক চিন্তা স্থান পেয়েছে। চতুর্থ এবং শেষ রচনা হলো উপনিষদ।
উপনিষদ হলো দার্শনিক গ্রন্থ। 108টি উপনিষদ রয়েছে। উপনিষদে যজ্ঞ বা পূজা বাদ দিয়ে মানুষের মুক্তির কথা ভাবা হয়েছে। কর্মফল অর্থাৎ কর্ম অনুযায়ী জীবনের সুখ দুঃখ ভোগের তত্ত্ব উপনিষদে পাওয়া যায়। বেদের অন্তে বা শেষে উপনিষদ রচিত হয়েছে বলে এর নাম বেদান্ত। কর্মফলের হাত থেকে মুক্তির জন্য ধ্যান, সন্ন্যাস, পরিশুদ্ধি, নীতিবোধের কথা উপনিষদে পাওয়া যায়। বৃহদারণ্যক হলো প্রাচীনতম উপনিষদ। এখন আলোচনা করা যাক বৈদিক ঐতিহ্যের সাহিত্য নিয়ে। বৈদিক ঐতিহ্য সাহিত্য 6টি সাহিত্য নিয়ে গঠিত। সেগুলি হলো 1 নম্বর বেদাঙ্গ বা সূত্র, 2 নম্বর স্মৃতি ধর্মশাস্ত্র, 3 নম্বর মহাকাব্য, 4 নম্বর পুরাণ, 5 নম্বর উপবেদ এবং 6 নম্বর স্বরদর্শন। বেদাঙ্গ বা সূত্র, বেদ যাতে ঠিকঠাক পাঠ করা যায় এবং যাগযজ্ঞের নিয়ম শিক্ষার জন্য বেদাঙ্গ রচিত হয়। বেদাঙ্গকে সূত্র সাহিত্য বলা হয়। এতে 6টি সূত্র রয়েছে। 6টি সূত্র হলো শিক্ষা, ছন্দ, ব্যাকরণ, নিরুক্ত, জ্যোতিষ এবং কল্পসূত্র। 2 নাম্বার স্মৃতি, 6টি স্মৃতি রয়েছে, যেমন মনুস্মৃতি সবচেয়ে প্রাচীনতম স্মৃতি, যাজ্ঞবল্ক্য স্মৃতি, নারদ স্মৃতি, পরাশর স্মৃতি, বৃহস্পতি স্মৃতি এবং কাত্যায়ন স্মৃতি। মহাকাব্য, মহাকাব্য মূলত দুটি। প্রথমটি রামায়ণ। বাল্মীকি রচিত রামায়ণ বিশ্বের প্রাচীনতম মহাকাব্য এবং দ্বিতীয়টি হলো মহাভারত। বেদব্যাস রচিত পৃথিবীর দীর্ঘতম মহাকাব্য হলো মহাভারত। পুরাণ, পুরাণ কথার অর্থ পুরাতন। 18টি বিখ্যাত পুরাণ রয়েছে। মৎস্য পুরাণ হলো প্রাচীনতম পুরাণ। অন্যান্য গুরুত্বপূর্ণ পুরাণ হলো ভাগবত, বিষ্ণু, বায়ু এবং ব্রহ্মাণ্ড প্রভৃতি। এগুলি বিভিন্ন রাজবংশের বংশতালিকা তালিকা বর্ণনা করে। উপবেদ, উপবেদ ঐতিহ্যগতভাবে বেদের সাথে যুক্ত ছিল। উপবেদ 4 প্রকার, যেমন আয়ুর্বেদ অর্থাৎ ঔষধ, গন্ধর্ববেদ অর্থাৎ সঙ্গীত, ধনুর্বেদ অর্থাৎ তীরন্দাজ এবং শিল্পবেদ বা অর্থবেদ। স্বরদর্শন, ভারতীয় দর্শনের 6টি শাখা রয়েছে যা স্বরদর্শন নামে পরিচিত। সেগুলি হলো 1 নম্বর সাংখ্য বা সংখ্যা দর্শন, প্রতিষ্ঠাতা কপিল, বইয়ের নাম সাংখ্যসূত্র। 2 নম্বর যোগ দর্শন, প্রতিষ্ঠাতা পতঞ্জলি, বইয়ের নাম যোগসূত্র। 3 নম্বর ন্যায় দর্শন, প্রতিষ্ঠাতা অক্ষপদ গৌতম, বইয়ের নাম নয়াসূত্র। 4 নম্বর বৈশেষিক দর্শন, প্রতিষ্ঠাতা উলুকা কানাডা, বইয়ের নাম বৈশেষিক সূত্র। 5 নাম্বার মীমাংসা বা পূর্ব মীমাংসা দর্শন, প্রতিষ্ঠাতা জৈমিনী, বইয়ের নাম পূর্ব মীমাংসা সূত্র। 6 নাম্বার বেদান্ত বা উত্তর মীমাংসা, প্রতিষ্ঠাতা বাদরায়ণ, বইয়ের নাম ব্রহ্মসূত্র বা বেদান্ত সূত্র। এতক্ষণ আলোচনা করা হলো প্রাক বৈদিক যুগ বা ঋগ বৈদিক যুগ। এছাড়া অন্যান্য বেদ, উপনিষদ, আরণ্যক, মহাকাব্য, পুরাণ, দর্শন প্রভৃতি নিয়ে। এখন আলোচনা করব পরবর্তী বৈদিক যুগ নিয়ে। পরবর্তী বৈদিক যুগের সূচনা হয় 1000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে। এই যুগে রাজস্থান, পূর্ব উত্তরপ্রদেশ, উত্তর বিহার ইত্যাদি অঞ্চলে বিস্তার লাভ করে। শতপথ ব্রাহ্মণ থেকে জানা যায় পূর্ব গাঙ্গেয় সমভূমি অঞ্চলে আর্য সভ্যতা বিকাশ লাভ করে। কুরু, পাঞ্চাল ইত্যাদি নবগঠিত আর্য জনগোষ্ঠীগুলি পরবর্তী বৈদিক যুগে প্রাধান্য পায়। ভরত এবং কুরুর মিলনে কুরু উপজাতির সৃষ্টি হয়। অথর্ব বেদ থেকে জানা যায় যে কুরুর রাজা পরীক্ষিতের সময় এই জনপদের চরম বিকাশ ঘটে। কুরু ও পাঞ্চালের পতনের পর কোশল, কাশী এবং বিদেহ শক্তিশালী হয়। কোশলের রাজধানী ছিল অযোধ্যা এবং পরবর্তী রাজধানী হলো শ্রাবস্তী। এই বংশের বিখ্যাত রাজা ছিলেন পারা। 23তম তীর্থাঙ্কর পার্শ্বনাথের পিতা অশ্বসেন ছিলেন কাশীর রাজা। বিদেহের রাজধানী ছিল মিথিলা। এখানকার বিখ্যাত রাজা ছিলেন জনক। তার রাজসভায় ছিলেন যাজ্ঞবল্ক্য। মগধ, অঙ্গ ও বাংলা তখন আর্য সভ্যতার বাইরে ছিল। পরবর্তী বৈদিক যুগে একমাত্র গরু নয়, জমির জন্যও লড়াই হতো। ব্যক্তিগত মালিকানা উদ্ভব ঘটে। রাজার ক্ষমতা বৃদ্ধি পায় এবং রাজপদ বংশানুক্রম হয়ে পড়ে। রাজার ক্ষমতা বৃদ্ধির ফলে সরকারি ব্যবস্থা আগের চেয়ে আরো বেশি বিস্তৃত হয়ে ওঠে। এই যুগে নতুন নতুন কর্মচারী পদ সৃষ্টি হয়, যেমন রত্নীন নামে এক শ্রেণীর কর্মচারী রাজাকে রাজকার্যে পরামর্শ দিত। ভাগদূত অর্থাৎ কর সংগ্রহকারী, সুত অর্থাৎ রথচালক, সংগ্রহেত্রী অর্থাৎ কোষাধ্যক্ষ প্রভৃতি। পরবর্তী বৈদিক যুগে বংশানুক্রমিক ভিত্তিকে অবলম্বন করে জাতিভেদ প্রথার উদ্ভব হয় এবং বিভিন্ন শ্রেণী ও বর্ণের মধ্যে বৈষম্য বাড়ে। পণ প্রথার প্রসার ঘটে। এই যুগে বাল্য বিবাহ চালু হয়। বহু বিবাহ প্রচলিত ছিল উচ্চ শ্রেণীর মধ্যে, যেমন রাজাদের অনেক রানী থাকত। মহিষী ছিল রাজার প্রধান রানী। পলিগালি হলো যে রানী রাজাকে রাজনৈতিক উদ্দেশ্যে বিয়ে করত। প্রিভিক্তি ছিল সবচেয়ে অবহেলিত রানী। কিভেন্তি হলো সেই রানী যার কোনো দাবি দাওয়া ছিল না। এই যুগে নারীদের সম্মান এতটাই কমে যায় যে তাদের জুয়া খেলা বা সুরাপানের মতো একই শ্রেণীভুক্ত করা হয়। মহিলারা কোনো সভায় অংশ নিতে পারত না। যদিও এই যুগে গার্গী, মৈত্রী প্রমুখ ব্রহ্মবাদিনী দার্শনিক নারীদের কথা জানা যায়। ব্রহ্মবাদিনী হলো সেই সব নারী যারা সারা জীবন কুমারী থেকে বেদ চর্চা করত এবং যারা বিবাহের পূর্ব পর্যন্ত বেদ বা বিদ্যা চর্চা করত তাদের বলা হয় সদ্যোদাহা। নারী ও শূদ্রদের জমিতে কোনো অধিকার ছিল না। এই যুগে হাতিকে পোষ মানিয়ে যুদ্ধের কাজে লাগানো হতো। গাভী হত্যা নিষিদ্ধ ছিল। মনা ও নিষ্ক ছাড়া ত্রিশূল নামে মুদ্রা ছিল। এর ওজন 1 রতি।
শতমানা ছিল এক ধরনের সোনার বার। 100 ক্রিশলে হতো শতমান। পরবর্তী বৈদিক যুগে প্রজাপতি ব্রহ্মা, বিষ্ণু, রুদ্র বিশেষ স্থান লাভ করে। বরুণ, ইন্দ্র, অগ্নি প্রভৃতি দেবতার প্রাধান্য হ্রাস পায়। প্রজাপতি ব্রহ্মাকে সৃষ্টিকর্তা রূপে কল্পনা করা হয়। এই যুগে দেবতা রুদ্র ক্রমে শিবে পরিণত হয়। কর্মফল ও জন্মান্তরবাদের তত্ত্ব এই যুগে গড়ে ওঠে। বৃহদারণ্যক উপনিষদে প্রথম জন্মান্তরবাদের কথা বলা হয়। উপনিষদে প্রচারিত হয় যে মানবাত্মা হলো পরমাত্মার অঙ্গ। মৃত্যুর পর জীবের আত্মা পরমাত্মায় লীন হয়ে যায়। আধ্যাত্মবাদের পাশাপাশি জড়বাদী দর্শনেরও উদ্ভব উপনিষদে হয়। জড়বাদী এখানে জড়বাদীর হবে। তো জড়বাদীর তত্ত্ব প্রচার করেন ঋষি উদ্দালক। তিনি ঈশ্বরকে বাদ দিয়ে প্রকৃতিকে বসিয়েছেন সৃষ্টিকর্তা হিসেবে। এই জড়বাদী তত্ত্ব থেকে শুরু হয় চার্বাকের দেহবাদী দর্শন তত্ত্ব। জীবনকে অস্বীকার করে পরলোকের কথা ভেবে লাভ নেই, এই সত্য তারা উপলব্ধি করেন। এই ছিল আজকের আলোচ্য বৈদিক সভ্যতার ইতিহাস। পুঙ্খানুপুঙ্খ আলোচনার মাধ্যমে আমরা বৈদিক সভ্যতা, বৈদিক সাহিত্য সম্বন্ধে জানতে পারলাম। এখন যতটুকু আলোচনা করা হলো সেখান থেকে কিছু প্রশ্ন দেওয়া হলো, দেখি কে কতটা মনে রাখতে পারলে। আজকের প্রথম প্রশ্ন, সর্বাপেক্ষা প্রাচীন বেদ কোনটি? উত্তর হবে ঋগ্বেদ। কোন বেদে গায়ত্রী মন্ত্র রচিত আছে? উত্তর হবে ঋগ্বেদ। বেদের অপর নাম কি? শ্রুতি। কারণ বেদ শুনে শুনে মনে রাখা হতো বলে বেদের অপর নাম শ্রুতি। কোন বেদের স্তোত্রগুলি যজ্ঞের সময় গান হিসেবে গাওয়া হতো? উত্তর হবে সামবেদ। ঋগ্বেদে কতগুলি স্তোত্র আছে? 1028টি। ভারতের কোন অঞ্চলে আর্য জাতি প্রথম বসবাস শুরু করে? পাঞ্জাব। কোন বেদে যাগযজ্ঞ ও ক্রিয়াকলাপের নির্দেশ দেওয়া আছে? উত্তর হবে যজুর্বেদ। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের উৎস বলা হয় কোন বেদকে? উত্তর হবে সামবেদ। ঋগ্বেদ যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবতা কে ছিলেন? ইন্দ্র বা পুরন্দর। জাদুবিদ্যার কথা কোন বেদে লেখা আছে? উত্তর হবে অথর্ববেদ। সবচেয়ে দীর্ঘতম ব্রাহ্মণ কোনটি? শতপথ ব্রাহ্মণ। মোট উপনিষদের সংখ্যা কয়টি? উত্তর 108টি। সত্যমেব জয়তে কথাটি কোথা থেকে গৃহীত হয়েছে? উত্তর হবে মুন্ডক উপনিষদ। বেদাঙ্গের অপর নাম কি? সূত্র সাহিত্য বা স্মৃতি। কোন ভাষায় বেদ রচিত হয়েছিল? সংস্কৃত। প্রাচীনতম মহাকাব্য কোনটি? উত্তর হবে রামায়ণ। দীর্ঘতম মহাকাব্য কোনটি? উত্তর হবে মহাভারত। বৈদিক যুগে পরিবারের কর্তাকে কি বলা হতো? উত্তর কুলপতি বা কুলপা বা গৃহপতি। আর্যদের চতুরাশ্রমের প্রথম আশ্রমের নাম কি? উত্তর হবে ব্রহ্মচর্য। আর্যদের আদি বাসস্থান মধ্য এশিয়া, কে বলেছেন? ম্যাক্স মুলার। ঋগ্বেদের কততম মণ্ডলে চতুর্বর্ণের উল্লেখ আছে? উত্তর হবে দশম মণ্ডলে। ঋগ্বেদের যুগে চাষযোগ্য জমিকে কি বলা হতো? উত্তর হবে সীতা। ঋগ্বেদ যুগে কোন দুটি মুদ্রার প্রচলন ছিল? মনা ও নিষ্ক। সামবেদে কতগুলি শ্লোক আছে? 1549টি। বেদাঙ্গে কয়টি সূত্র রয়েছে? উত্তর হবে 6টি সূত্র। প্রাচীনতম স্মৃতি কোনটি? মনুস্মৃতি। কতগুলি পুরাণ রয়েছে? 18টি পুরাণ। বৈদিক সভ্যতার ইতিহাসের আলোচনা আজকের মতো এখানেই শেষ হলো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।